আমরা পড়ি। এটা একটু বলতে চাই। আরেকটা হলো আজকের কন্টেক্সটে একটু চিন্তা করবেন, আমরা কিন্তু কোন সংগঠনে আত্মপ্রকাশ করলেও আমরা কিন্তু ভূ রাজনীতির বাইরে না। বর্তমানে ইরানে যে যুদ্ধটা চলছে এবং দেশে যে শুরু হতে না হতে প্রথম আক্রমণে তারা একটা বালিকাদের, মেয়েদের, ছোট বাচ্চা মেয়েদের একটা স্কুলে, প্রাইমারি স্কুলে আঘাত করেছে। 168 জন শিক্ষার্থী মারা গেছে, মেয়েরা মারা গেছে। তাদের লাশের যদি ছবি দেখেন তাহলে এই গাজায় কি হচ্ছে, এই মেয়েরা, নারীরা সমাজে মারা যাচ্ছে, আপনি দেখবেন যে তারা খেতে পারছে না। তো আমরা কিন্তু, আমি নারী শক্তির প্রতি অনুরোধ করবো যে আপনারা এইসব বিষয়েও সবসময় সোচ্চার থাকবেন এবং আপনাদের একটা বক্তব্য যেন সবসময় যায়। আমি একটা অন্তর্বর্তীকালীন সময়ের একটা ঘটনা বলি। আপনারা আসিয়ার কথা শুনেছেন, মাগুরার যে আসিয়া, সে তার বোনের বাসায় বেড়াতে গিয়ে সেখানে বোনের স্বামী দ্বারা ধর্ষিত হয়েছিল। আমি তাকে সিএনএইচ দেখতে গিয়েছিলাম, নাহিদ সম্ভবত তখন ছিল, তার আগে ছিল। তখন আমরা যেটা দেখতে গিয়েছিলাম, কারণ ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি দেখছি বলে বলছি। সিএনএইচ আসিয়ার যে শরীরটা আমি দেখছি, তার গলার এখানে কালো কুচকুচে ছিল, কারণ তার গলায় কোন একটা শক্ত কিছু দিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল। সে তাৎক্ষণিক ভাবে মারা যায়নি, কিন্তু গাঢ় ভাবে দেবে গিয়েছিল। এবং যে ডাক্তার আমাকে দেখাচ্ছিলেন, তিনি এই কথা বলতে গিয়ে নিজের অশ্রু ধরে রাখতে পারছিলেন না, কারণ এত কষ্ট। এবং অন্য বর্ণনা তুলে যে ছোট্ট মেয়েটা কি হয়েছে। এবং আসিয়ার মা আমাকে পরে বলছে, আসিয়া মারা যাওয়ার পরে যেদিন আমরা মাগুরা নিয়ে গেলাম, সেদিন বললো যে আপা, আমি কিন্তু প্রতিদিন বসে বসে দোয়া করছি মেয়েটা যেন মরেই যায়, যেন ভালো বেঁচে না ওঠে। কারণ আসলে কিন্তু এই মেয়ে যদি বেঁচে উঠত, ওর জীবন কিন্তু কোনো মতেই স্বাভাবিক হতো না। এখন আরেকটা মেয়ে দেখেন, গলায় কাটা অবস্থায়, ধর্ষণের পর গলায় কাটা অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। সাংবাদিকদেরকে এদিক থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের তথ্যগুলোকে একটু জোরালো ভাবে পরিবেশন করেন। শুধু অনুরোধ করবো যে এখানে মেয়েটার বর্ণনা একটু যত বেশি দেওয়া হয়, কোনোভাবে যদি আপনারা ধর্ষকের বর্ণনাটা আরেকটু বেশি দিতে পারেন তাহলে ভালো হয়। ধর্ষককে চেনাতে হবে, ধর্ষকটা কে এবং ধর্ষক কেন করছে তার পরিস্থিতিটা বেশি বলতে হবে। মেয়েটার কথাটা পারলে মেয়েটার নামটাও একটু কম বলাটা ভালো, কারণ এই মেয়ে যদি বেঁচে যায় তার জন্য জীবনটা আরো কষ্টকর হয়ে যায়। আমরা এই ব্যাপারে অনেক আন্দোলন করেছি, আমরা এটা অনেক আন্দোলন আগে করেছিলাম। সেটা যে নাম না দেওয়ার, এটা কিন্তু অনেক ব্যাপার ছিল। এবং এটা কিন্তু এখন কিন্তু নারী নির্যাতন কিন্তু আমরা অনেক ভাবে হয়, পরিবারে স্বামী দ্বারা স্ত্রী নির্যাতন প্রায় ক্ষেত্রে হয়, এটা বলার অপেক্ষা রাখে না। তারপর হলো যে কর্মক্ষেত্রে নানা রকম যৌন হয়রানি, যেটা আমরা বলি। এবং আজকে মেয়েদেরকে আমরা কি বলবো যে তোমরা ঘরে ফিরে যাও, এগুলো থেকে বেঁচে থাকার জন্য? ঘরেও তো নিরাপদ না, উনি নিজেও বললেন যে আমরা কোথাও নিরাপদ না। তো কাজেই আমরা মেয়েদেরকে ঘরে ফিরিয়ে না দিয়ে আমরা মেয়েদেরকে শক্তিশালী করাটা, এবং এই জন্য আমি নারী শক্তি নামটা পছন্দ করছি, কারণ এই নামের মধ্যে একটা শক্তি আছে। এবং আসলে নারীদেরকে আরো বেশি শক্তিশালী হয়ে, আরো বেশি পড়াশোনায়, কর্মক্ষেত্রে, রাস্তায় কোন একটা কিছু হলে তাদেরকে যেন আমরা রাস্তায় এবং সবখানে দেখি। আমি অনেক সময় খুবই, আজকের মঞ্চটা খুব সুন্দর যে আমরা অনেকে মেয়ে, মাত্র একজন পুরুষ আছে, এটা দেখতে আমার খুব ভালো লাগছে। কিন্তু অন্য জায়গায় দেখা যায় যে কোনো নারী নাই, শুধুই পুরুষ। এবং এই যে শুধুই পুরুষের যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে রাজনৈতিক ক্ষেত্রে, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং আমি এনসিপিকে অনুরোধ করবো, আপনাদের মিটিং গুলোতে নারী শক্তির প্রতিনিধিত্ব যেন অবশ্যই মঞ্চে থাকে। এটা তাহলে কিন্তু নারী শক্তি আরো জোরদার ভাবে গড়ে উঠবে। নারী শক্তির প্রতি আমার একটা
মানিকার আপনার বক্তব্য খুব জোরে, আমি সবগুলো ফলো করি, হাজির মৃত্যুর পর থেকে সবগুলোই ফলো করছি। আমি আপনাদের সবারই ইয়াং জেনারেশনের সবারই কাজ করার খোঁজ খবর রাখি, এবং এটাতে আমি একটা জিনিস যেটা বলতে চাই যে নারী শক্তি যেন নারীদের রাজনৈতিক অবস্থানের একটা পত্র তৈরি করে, কারণ এটাতে রাজনৈতিক অবস্থান আমি জাস্ট মানে শুধু নির্যাতনের বিরুদ্ধে, শুধু সহিংসতার বিরুদ্ধে এটা এনজিওরা করে, এটা অন্যরা করতে পারে, কিন্তু আপনারা একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠেন। আপনারা রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রথম কাজটা হবে সেটা যে জাতীয় সংসদে এমনিতে তো মানে সাধারণ আসলে 2.4% মাত্র নারী আছে, কিন্তু 50টা যে সংরক্ষিত আসন আছে দয়া করে সেখানে যেন এর মা, ওর বোন, ওর খালা, ওর চাচি এগুলো যেন দাঁড়িয়ে আসে, এবং এগুলো যেন অবশ্যই, কারণ প্রচুর যোগ্য নারীরা আছেন যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন কিন্তু যে কোনো কারণে তারা হতে পারেনি, তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়ে ফেলেছেন, তাদেরকেও কিন্তু আমরা জাতীয় সংসদে আনার চিন্তা করতে পারি। আমি মনে করি যে এইটার ব্যাপারে দলমত নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নারীদেরকে 50টি আসনে আপনারা সরাসরি নির্বাচন দেয় নেই, এটা একটা আমরা আমাদের দাবি খেলাপ করেছে, কিন্তু এখন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সংরক্ষিত আসনে আমি বলবো যে নারীদের যোগ্যতার ভিত্তিতে যেন তাদেরকে সংরক্ষিত আসন 50টা আসন যেন একেবারে সরব আসন হয়, সেই অনুরোধ করব। আমি আর বেশি কথা বলবো না, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। নুসরাত আমাকে বলেছে, আমি কিন্তু সেই লোক সামলাতে পারিনি, আমি না এসে পারিনি। ধন্যবাদ। মনে করিয়ে দিলেন, আর অবশ্যই সাবিকুল ভাই আপা মনে করিয়ে দিলেন আমাদের জুলাই সনদের কথা। অনেক অনেক রক্তের বিনিময়ে জুলাই সনদটা একটা প্রাপ্তি এই জাতির, এবং এই জুলাই সনদের একটা ক্লজ কিন্তু ছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে 5% নারী নমিনেশন করতে হবে। আমরা আপনার সংবিধান সংস্কার হলো না, আপনার বিচার ব্যবস্থা স্বাধীন হলো না, আপনার দুদক স্বাধীন হলো না, বাংলাদেশ ব্যাংক স্বাধীন হলো না, আপনি মেনে নেবেন? কয়জন এখানে মেনে নেবেন? বিচার ব্যবস্থা স্বাধীন হলো না, মেনে নিল, হাত তোলেন, কয়জন মেনে নেবেন এখানে? হ্যাঁ, কে মেনে নেবেন এটা? তাহলে কেন এই জিনিসটা আমরা মেনে নিলাম যে 5% নারী নমিনেশন পাবে না? এটা তো সই করার একটা কন্ট্রাক্ট ছিল। একটা বড় একটা অনুষ্ঠান হয়েছে, আপাত সিনেমার অনুষ্ঠানে আমাদের জাতীয় সংসদকে সাক্ষী রেখে এই সনদটা সই করা হয়েছে, এবং প্রথম সেই চান্সটা আমরা পেয়েছি, সেই চান্সে আমরা এই সনদটাকে আমরা ভায়োলেট করলাম। তো 5% নারীর এই জিনিসটা অপশনাল ছিল না, এখানে কোথাও ছিল না যেটা অপশনাল, there was no note of dissent there, এটা ম্যান্ডেটরি ছিল। আমাদের এখন 300 জন এমপি বিভিন্ন জায়গা থেকে নমিনেশন হয়েছে, আমরা এদের অনেকের হয়তো নামও আমরা অনেকে আমরা জানি না, কিন্তু এই যে প্যানেলে বসে আছে, যে বসে থাকে যে তরুণ রাজনীতিবিদ, তার আমি জুমার কথাকে বিশেষ করে এখানে বলতে চাই। আপনার জুমাকে একটা মহাসমাবেশে স্টেজে দাঁড়া করিয়ে দেন, ওর ওই এক মাইক দিয়ে আর ওই গলা দিয়ে ও একটা মানে ওই একটা 1 সমুদ্র মানুষও গঠন করতে পারবে, ওর সেই পরিমাণ ওই আছে। অথচ আপনারা 300 জন যে আমাদের এমপিরা নমিনেশন পেয়েছে তাদের অনেক পুরুষের নাম কিন্তু আপনারা জানেন না। আমি বলার চেষ্টা করছি যে নারীদের যে মানে ওদের যেটা অ্যাবিলিটি, আমি কোনো স্পেশাল জায়গা চাচ্ছি না, একেবারে কোনো স্পেশাল জায়গা চাচ্ছি না। এখানে একটা কেউ বলতে পারবে না যে জুমার মতন মেয়েরা বা নাসিনের মতন মেয়েরা, নুসরাত মেয়েরাদের মতন মেয়েরা তারা যে কেবল না, এই কথাটা এখানে কেউ বলতে পারবে না। We just need to acknowledge that capability. যখন 5% নমিনেশন দেওয়া যায় না বা বলা হয় যে না ওই পরিমাণ হয়তো যোগ্যতার ইয়াতে নারীরা পিছিয়ে গেছে, এটা আমি এটাকে আসলে মানে আমাকে ওখানে আসলে আই হ্যাভ টু কল দ্যাট আউট অ্যাজ আ ব্লাফ। এটা ব্লাফের আর কিছু না, ওটা জেন্ডার ডিসক্রিমিনেশন। 5% দেওয়া পসিবল।
ধন্যবাদ ফরিদা ভাই, ধন্যবাদ জায়মাকে আবারও। আসলে এটাই বিষয়, যোগ্যতার বিচারে নারীরা যখন পিছিয়ে যায় তখন আসলে মানে সমস্যাটা তখন না। কিছু নারী তো যোগ্যতার বিচারে পিছিয়ে থাকতেই পারে, সবাই তো আর একসময় হবে না। সমস্যাটা যখন যোগ্যতার বিচারে নারীরা এগিয়ে যায় তখন আসলে টেনে ধরা হয়, এটাই সমস্যা। কারণ বিশ্ববাজারের হিসাবে যখন যখন কোনো না কোনো ভাবে অর্থনৈতিক প্রতিযোগিতা বা অর্থনীতি যুক্ত আছে এরকম কোন পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে সমতা তৈরির একটা সম্ভাবনা দেখা যায় বা যোগ্যতাতে নারীরা সমান সমান হয়ে যায়, তখনই আসলে থ্রেটেড ফিল করার বিষয়টা আসে। তারা আজ পর্যন্ত এগুলা ইস্যু বলে মনে করে না মানে কেউ। নাহিদ ভাই সামনে আছেন, আমাদের তো এখানে একই সঙ্গে দলের এবং পুরুষ সমাজেরও প্রতিনিধিত্ব করছেন। আমি নারী রাজনীতিবিদদের কথা যেহেতু আরো একবার উঠে আসলো, জুলাই সনদ এবং জুলাইয়ের পূর্ববর্তী, জুলাইয়ের মধ্যে আপনারা দেখে থাকবেন যে হাজার হাজার নারী রাস্তায় নেমেছে আন্দোলন করতে। যদি কোটা দিয়ে শুরু করার কথা ভাবা হয়ে থাকে তাহলে কিন্তু আসলে নারীদের কেউ কেউ বলে থাকে না নামলেও চলতো। নারীরা নিজেদেরকে নাগরিক ভাবা শুরু করে দিয়েছে এবং তার প্রমাণ আমরা জুলাই আন্দোলনে হাজার হাজার নারীর উপস্থিতি ছাড়াও আমরা বেশ কিছু নারী শহীদ বর্তমানে আমাদের বহন করতে হচ্ছে। আমরা নাইবা সুলতানাকে বহন করছি, আমরা রিয়া বোমকে বহন করছি, আমরা নাফিসা হাসানকে বহন করছি, মায়া হোসেনকে বহন করছি। আলাদা করে নারী শহীদদের নামগুলো কোথাও কোথাও লিখবেন। সাংবাদিক ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা জাতির মুখ এবং চোখ হিসেবে কাজ করেন, আপনারা দয়া করে দায়িত্বশীল আচরণ করবেন। এই প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো, কিভাবে জুলাই হাজার হাজার নারীরা রাস্তায় নেমে আসলে, এটা কিন্তু একদিনে হয়ে যায়নি। কিছু মোমেন্টাম অবশ্যই ছিল, কিন্তু বছরের পর বছর ধরে কিছু নারীরা বরাবরই রাস্তায় ছিল, তারা বিভিন্ন আন্দোলনে ছিল, তারা বিভিন্ন সংগ্রামে ছিল, তারা রাজনীতিতে ছিল, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি তথা বাক স্বাধীনতার পক্ষে দাপিয়ে বেরিয়েছে। ঠিক সেরকম একজন আমাদের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আমি তাকে অনুরোধ করবো তার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ নুসরাত। পরে বলবার অসুবিধা হচ্ছে সব কথা বলা হয়ে যায়, কিন্তু আজকে আমার খুব আনন্দের দিন। সেটা হচ্ছে আমরা সবাই মিলে ভিন্ন ভিন্ন শ্রেণী, পেশা, বয়স এই সব বাদ দিয়ে আমি যদি বলি কথাটা একদম এক সুরে, এবং এখানে অনেকেই একটা কথা বলার চেষ্টা করে যে নারীদের জন্য আলাদা কোনো দিবস প্রয়োজন নাই, কিন্তু আমি মনে করি যে দিবস প্রয়োজন আছে ততদিন পর্যন্ত যে আমার প্রতি, আমাদের প্রতি হওয়া অবিচার যেগুলো, সেগুলো একদিন আমরা সবাই মিলে চিৎকার করে বলবার জন্য আমাদের একটা দিবস প্রয়োজন। কারণ প্রত্যেকদিন আপনারা এত ক্যামেরা, এত ফুটেজ নিয়ে, এত অ্যাটেনশন নিয়ে আমাদের কথা শুনতে আসেন না, সুতরাং একটা দিবস আসলে প্রয়োজন। আপনাদের সকলকে নারী দিবসের শুভেচ্ছা এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। এখানে যেহেতু জুলাই সনদের কথা আসলো, সেটা নিয়ে আমি একটু শুরু করি। সেটা হচ্ছে যে আমার ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি এই জুলাই যে ঐকমত্য কমিশন ছিল, সেই ঐকমত্য কমিশনে যখন আমরা আলোচনা করি, যেদিন নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের কথা আসে, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমার এই অভিজ্ঞতা আমি অনেকবার বলেছি বিভিন্ন জায়গায়। তো সেই অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল না, খুবই খারাপ ছিল। সেটা হচ্ছে যে আমি দেখলাম যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিবিদরা যখন আমরা বারবার করে একটা বিষয় নিয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি যে ঐক্য, রাজনৈতিক ঐক্য হচ্ছে না, কোনোভাবে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, কিন্তু যখন আমরা এই জুলাই সনদ নিয়ে বা আমরা যখন ঐক্যমত্য কমিশনে কথা বললাম এবং সেদিন যখন আসলে এই নারী বিষয় নিয়ে কথা হলো, সেদিন আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য দেখতে পেয়েছি। কেউই আসলে চান নাই এনসিপি ছাড়া যে নারীদের এই সংসদে সরাসরি 100 আসনে নির্বাচন হোক, এবং আমরা বলছিলাম যে এই 100 আসনে সরাসরি নির্বাচন হতে হবে, প্রক্রিয়াটা কি হবে এটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে। কিন্তু সেদিন দেখলাম যে পুরনো রাজনৈতিক দলগুলো তারা কোনোভাবে এটা মানতে রাজি না এবং তারা বলেই দিলেন এক সময় যে এটি বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেখানে সম্ভব না।
নারীদের 100 আসনে সরাসরি নির্বাচন সম্ভব না। সুতরাং এই যে দেখেন এখন বিরোধী দল, সরকারি দল নানান কথা আসছে, কিন্তু এই বিষয়ে কিন্তু তারা ঐক্য ছিলেন, তাদের ঐক্য ছিল। সুতরাং এখানে ঐক্যমত্য হতে তাদের কিন্তু অসুবিধা হয় নাই, কারণ কেউই আসলে সংসদে নিজেদের পরিবার, স্বজনপ্রীতি এবং যোগ্যতা অনুযায়ী, যোগ্যতা বিবেচনা করে নারীদের কিন্তু আসলে সংসদে নিয়ে যেতে চান না, বরং তারা এখানে প্রায়োরিটি দেয় যে কে কাকে আসলে নমিনেশন দেওয়া হলো না, তার আত্মীয়, তার স্বজন, তাকে আসলে কম্পেনসেশন হিসেবে এই সংসদে প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দেওয়া। এবং এর ফলশ্রুতি কিন্তু আমরা গত 17 বছর দেখেছি সংসদে গান হয়, কবিতা হয় এবং অনেক কিছু হয়, নাটক হয়, সবকিছু হয়। কিন্তু এই আবার সেই 5 আগস্টের আগের বাংলাদেশে তো আমরা ফেরত যেতে চাই না। আমরা এখন নতুন বাংলাদেশে আমরা নতুন কথা বলতে চাই। আমরা বলতে চাই যে নারীদের যোগ্যতা অনুযায়ী আসলে রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এবং এইটা কোনো কম্পেনসেশন না। এবং আমি মনে করি দেখেন, সংরক্ষিত নারী আসন নিয়েও কিন্তু অনেকে মকারি করে যে সংরক্ষিত নারী আসন আসলে এখানে একটা পুতুল আসন। আমি নিজেও মনে করতাম, কারণ আমাদের সংস্কৃতি তাই বলে। কিন্তু দেখেন, সংরক্ষিত নারী আসলেও যদি আপনারা দল থেকে যোগ্যতা বিবেচনায় কেপাবল মানুষটাকে পাঠাতে পারেন, সে তো সংসদে নিরপেক্ষ কথাটা বলবে। কিন্তু আপনারা যদি নিজেদের আত্মীয় স্বজনকে পাঠান, তাহলে তো সে নিরপেক্ষ কথাটা বলবে না। আপনি যা শিখাই দিবেন সেটাই বলবে, এবং সেটাই আসলে করা হয়। এবার এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে আমাদের অ্যাক্টিভিজম বলেন, আমাদের রাজনৈতিক যে বার্তা বলেন, আমি বিশ্বাস করি যে নারী শক্তি এই বিষয়ে যে সংসদে 100 আসনে সরাসরি নারীদের নির্বাচন, এটি নিয়ে একটা বড় অ্যাডভোকেসি করবে, আমি এটি বিশ্বাস করি। এবং এখন আমি যদি একটু আজকের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এই কথাগুলো বলা হয়ে গেছে যে দেখেন, পোশাক, বয়স, এগুলো কোনো কিছুই আসলে ম্যাটার করে না নারীর প্রতি যে সহিংসতা, কন্যা শিশুর প্রতি যে সহিংসতা, সেগুলোর জন্য আমরা এখানে আসলে দেখেন একটা কথা কিন্তু আলোচনা উঠে এসেছে, পরিণামা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন যে আমরা কিন্তু দেখেন তনু থেকে শুরু করে তনু, আসিয়া, আমেনা, তাহিয়া, সবগুলো নাম কিন্তু আমরা জানি, আমরা মুখস্থ। আমরা তনু ধর্ষণের বিচার চেয়ে গেছি, আমরা বিচার চেয়ে গেছি, কিন্তু বিচার পাইনি। কিন্তু দেখেন, এর মধ্যে দিয়ে যে একটা সুপরিকল্পিত রাজনীতি আমাদের মিডিয়ার মধ্যে দিয়ে করা হয়, সেটা হচ্ছে যে যারা আসলে ভুক্তভোগী তাদের নামটা সকলের কাছে পরিচিত করা হয়, তাদের মুখটা সকলের কাছে পরিচিত করা হয়। কিন্তু আপনারা কয়জন বলেন তো যে এই যে ধর্ষণ, যারা ধর্ষণের সাথে জড়িত যারা এবং ধর্ষক যারা, তাদের নাম কয়জন আপনারা বলতে পারবেন না। এবং দেখেন, এই যে এই আন্তর্জাতিক নারী দিবস 1857 সালে কিভাবে এই যাত্রাটা শুরু হয়েছিল, আমি আশা করি আপনারা অনেকেই জানেন। তবে একটু বলছি, সেটা হচ্ছে যে একটা সুচ কারখানায় নারীরা আসলে তাদের কর্মঘণ্টা কমানোর জন্য তারা আন্দোলনে নেমেছিল, তাদের 12 ঘন্টা কাজ করতে হতো। এবং এই আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখেছে, এবং পরবর্তীতে তারা কিন্তু ভোটাধিকার নিয়ে আন্দোলন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে 2026 সালে আমাদের বাংলাদেশের একটা নির্বাচনে আমাদের সেই আবার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করার জন্য নারীরা যখন মাঠে নেমেছিল, আমাদের একটা বর্বরতার যুগে ফিরে যেতে হলো। আমরা দেখলাম হাতিয়ায় এই একজন নারী তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে চেয়ে তাকে গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো। এর থেকে দুঃখজনক ঘটনা বাংলাদেশে আর কি হতে পারে, যে একজন নারী তার ইচ্ছা মতো তার যেখানে ইচ্ছা সে ভোট দিতে পারবে না, তার রাজনৈতিক অধিকারটা নাই। সুতরাং এই যে নুসরাত বললো যে মানুষ, একজন নারীকে মানুষ হিসেবে প্রেজেন্ট করা, এটি কিন্তু চলমান। কারণ একজন নারীকে ধর্ষণ করা যায়, সে তার যেখানে ইচ্ছা সেখানে ভোট দিতে পারবে না। এবং আমরা সুবর্ণচরের যেই 4 সন্তানের জননী, আমরা কিন্তু ভুলিনি তার কথা, তারও কিন্তু এই একই কারণে তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। দেখেন, শুধুমাত্র ধর্ষকের পরিচয় বদলায়, ধর্ষকের পক্ষ বদলায়, কিন্তু আমরা কিন্তু দেখলাম যে এই যে নারীদের তখনকার 17 বছরের যে নিপীড়ন, আমাদের সেই নিপীড়নের জায়গায় আবার ফিরে গেছি। সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আর আরেকটা ব্যাপার আমি গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, দেখেন আমরা তো কত আলোচনা করি না, আজকে আমরা অনেক আলোচনা করবো নারী দিবস হিসেবে নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে, কিন্তু দেখেন একজন নারী ধর্ষিত হলে, এই ধরনের ঘটনার সম্মুখীন হলে সে কোথায় যাবে, সে কিভাবে তার আইনি এই যে প্রক্রিয়াতে যাবে, যুক্ত হবে, সে কোথায় বিচার চাইবে, সে যদি পুলিশের কাছে মামলা করতে যায় বা সে সহায়তা চাইতে যায়, সেখানে তাকে আবার মানসিক ভাবে একটা ধর্ষণের শিকার হতে হয় এই ঘটনার অবতারণা করতে গিয়ে। কিন্তু মানে আমাদের কি এই প্রসেসটাকে আমরা সবাই জানি। আপনি দেখেন
একজন আমাদের রিসেন্টলি ধর্ষণের শিকার হয়েছে, সে ধর্ষণের শিকার হওয়ার পরে তার পরিবার, সেই শিশুর পরিবার, তারা গেছে সালিশ করতে, তারা রাজনৈতিক দলের কাছে গেছে। তার মানে আমরা জানি না যে এই ধরনের ঘটনা, নারীর প্রতি এই ধরনের নিপীড়নের ফলে আমরা কোথায় যাবো এই সাহায্যটা চাইতে? আমরা সালিশে যাবো না তো, আমরা যাবো এখানে আইনের আশ্রয় নিব। এটার জন্য আইন আছে, আমাদের মধ্যে সাবিকুল নাহার মুনিয়াপা আছেন। এখানে আমাদের যে এই যে নারীর প্রতি সহিংসতা বলে আমরা আমাদের যে আইনগুলো, আমরা কোথায় বিচার চাইতে যাব, এবং এই পুলিশের ক্ষেত্রেও যখন মামলার কথা হয় তখন আমাদের আসলে এই জায়গাটাও কি আমাদের নারীদের জন্য সুরক্ষিত কিনা, আমরা এখানে কি কোনো নারী থাকতেন এই ঘটনার বর্ণনা শোনার জন্য, সেটি আসলে সহজ হতো কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আনতে হবে। এবং এই প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা অনেক সহজতর হতে হবে। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস ভয় পায়, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে আইন আদালত, কারণ এগুলো দুর্বোধ্য মানুষের জন্য। এখানে মানুষ বিচার মানে মানুষ একটা মামলা করতে যাওয়ার যে প্রসেসটা এবং এটার যে মানে অর্থ যোগানের যে জায়গাটা, সেটাই তো মানুষ ভয় পায়। সুতরাং এই জিনিসগুলো আমরা যারা বিভিন্ন শ্রেণীর আছি, বিভিন্ন দলের আছি, দল মত নির্বিশেষে আমাদের এই প্রক্রিয়াতে এখন ফোকাস করতে হবে। আমরা অনেক বলেছি সহিংসতার কথা, এখন আমাদের বিচারের দিকে যেতে হবে। এই বিচারিক প্রক্রিয়াতে আসলে কতটা সহজ করে সাধারণ মানুষের কাছে এই বিচারটাকে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা সব জায়গা থেকে, আমাদের মিডিয়ার ভাই বোনেরা আছে, আপনারা সেই জায়গায় সহযোগিতা করবেন, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমরা অ্যাডভোকেসি করব। এইটা মানুষের কাছে সচেতনতার জন্য পৌঁছে দিতে হবে যে বিচারটা কিভাবে আমরা পাবো, এবং নির্ভয়ে একজন ভুক্তভোগী যাতে তার বিচারটা পেতে পারে, এই প্রসেসটা আমাদের সহজ করতে হবে। আমি আমার আর বক্তব্য বাড়াবো না, অলরেডি অনেক ধরে আপনারা অপেক্ষা করছেন। আমাদের সম্মানিত জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক তিনি আছেন, তিনি তার বক্তব্য দিবেন। আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনিরা শারমিন আপুকে। পেশাগত কারণে আসলে আপনাদেরকে অনেক সময় অপেক্ষা দেখতে হচ্ছে। ধৈর্য ধরে আসলে এতগুলো নারীর বক্তব্য পরপর শোনাটা একটু কঠিন হয়ে যায় অনেকের জন্য। আমি জানি মুখে না বললে অনেক বুঝতে পারে, অনেকের জন্য খুব কঠিন হয়ে যায়, একটু মূল ধারার বক্তব্য মনে হয় না, তো সেই জন্য বোধহয়। যাক, বর্তমানে অনেকগুলো কথা আসলো, জুলাই সনদ দিয়েও কথা আসলো, এবং সংসদে নারীর রিপ্রেজেন্টেশন, দলের মধ্যে 5% নমিনেশন সহ রাজনৈতিক অধিকার নিয়ে অনেকগুলো কথা আসলো। সেখান থেকে আসলে আমাদের যে কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক এবং আর্থিক অধিকারের জন্যই তো আসলে জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল। সেই জুলাই আন্দোলনের অন্যতম কর্ণধার এক দফার ঘোষক এবং বর্তমানে মাননীয় সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক আমি নাহিদ ইসলাম সাহেবকে অনুরোধ জানাবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নাহিদ ইসলাম ভাই। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং বিজ্ঞ সহ আলোচকবৃন্দ যারা আলোচনা করেছেন এবং যারা শুনছেন সারা দেশ থেকে, আসসালামু আলাইকুম। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা বাংলাদেশ এবং বিশ্বের সকল নারীদেরকে রক্তিম শুভেচ্ছা জানাই। আমরা জানি যে নারী দিবস প্রেক্ষাপট তৈরি হয়েছিল শ্রমজীবী নারীদের যে মজুরি আদায়ের যেই লড়াই, সেখান থেকেই আমরা পৃথিবীর যদি রাজনৈতিক ইতিহাস দেখি, আসলে যে কোনো অধিকার আমাদেরকে আদায় করে নিতে হয় সবসময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। নারীদের ক্ষেত্রেও তাদের ভোটাধিকার, তাদের অর্থনৈতিক অধিকার এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সামাজিক যে অধিকারগুলো, তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে তাদেরকে সেই লড়াই সংগ্রাম করতে হয়েছে। এবং নারীদের আলাদা সংগ্রামের বাইরেও যখন যে কোনো জাতীয় সংগ্রামেও আমরা নারীদের কিন্তু সেই অংশগ্রহণ, সেই ভূমিকা সবসময় দেখেছি। বাংলাদেশের ইতিহাসেও আমরা সেটা দেখেছি। সেটা শুধু সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান নয়, আমরা এর আগে যতগুলা বাংলাদেশে গণ আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রাম যেটা 1971 সালেও, সেখানেও নারীদের ব্যাপক অংশগ্রহণ এবং ভূমিকা ছিল। আবার অন্যদিকে সেই সংগ্রামগুলোতে সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু করা হয় সবসময় নারীদের। আমরা 71 সালে জানি, আমরা জুলাই গণ অভ্যুত্থানেও দেখেছিলাম যে আমাদের 15ই জুলাই আন্দোলনটা যেখান থেকে স্পার্ক করলো, সেই মূল ঘটনাটাই ছিল যে নারীদের উপরে
বা আমাদের ছাত্রীদের উপরে যে হামলাটা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হলো, এবং নারীদেরকে, আমাদের মেয়েদের বা ছাত্রী মেয়েদেরকে টার্গেট করা হলো, কারণ এই কোটা আন্দোলনের অগ্রভাগে আমাদের বোনেরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা সে সময় রাজপথে নেমে এসেছে। ফলে এই আন্দোলনটা একটা বৈধতা, একটা নেতৃত্বের জায়গায় নারীরা চলে এসছে, এবং এই কারণে নারীদের প্রতি বা ছাত্রীদের প্রতি সেই ক্ষোভটা আমরা সেই সময় ফ্যাসিস্ট বাহিনী কর্তৃক দেখেছিলাম। এই কারণে নারীদেরকে তারা প্রধান আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করেছিল, এবং আন্দোলনের যে পরবর্তী অধ্যায়গুলোতেও আমরা সেই সময় আমাদের বোনেরা, আমাদের কয়েকজন বোন শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে, আমরা তাদেরকে স্মরণ করছি আজকে নারী দিবসে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা প্রশ্ন সবচেয়ে বেশি শুনতে হয়েছে বিভিন্ন জায়গায়, যে আসলে জুলাইয়ের নারীরা কোথায়, এবং জুলাইয়ের নারীরা যেই ব্যাপকভাবে আন্দোলনে ছিল সেই একই হারে তারা আসলে রাজনীতির মাঠে পরবর্তীতে আসলে ছিল না কেন, এবং এর দায় আসলে আন্দোলনের নেতৃত্ব হিসেবে আমাদের কতটুকু, আমাদের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের আসলে কতটুকু, এটা অনেক আলোচনা হয়েছে আমরা জানি। তো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এটা বাস্তবতা এটাই যে আমরা আসলে আমাদের যেই বোনেরা, যে সকল মেয়েরা রাজপথে নেমে এসেছিল, তাদেরকে রাজনীতিতে সবাই অংশগ্রহণ করেনি, ম্যাক্সিমামই আমরা তাদেরকে হারিয়ে গিয়েছি, তাদের কণ্ঠস্বর অথবা তাদের বক্তব্য। কিন্তু আমরা যখন সারা দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি, জুলাই পদযাত্রায় গিয়েছি, তখন কিন্তু আন্দোলনকারী সেই সকল বোনদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, এবং তাদের ভিতর কিন্তু আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বা নিজেদের ভোকাল হয়ে ওঠার সেই ইচ্ছা আছে, কিন্তু তাদের নানান পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা এটা পারেনি। এবং এখানে আমাদের দলেরও নারী সদস্য ওনারা আছেন, এছাড়া নাফসিন আছে, জুমা আছে, ওনাদের অভিজ্ঞতাও ওনারা শেয়ার করেছেন। জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা অনেক বেশি, এটা আগে থেকেই ছিল, কিন্তু নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিক ভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষত রাজনৈতিক ভাবে ভোকাল যে সকল মেয়েরা জুলাই থেকে উঠে এসেছে বা নানাভাবে কথা বলতেছে, কথা বলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে, এটা দলমত নির্বিশেষে, এটা শুধু যে, কিন্তু জুলাইয়ের নারী যারা তারা এটা অনেক বেশি ফেস করেছে, এবং আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে, এবং সাংগঠনিক ভাবে আমরা হয়তো সেই কমফোর্ট জায়গাটা তৈরি করতে পারিনি যেখানে নারীরা সিকিউর ফিল করবে, কারণ সামাজিক সাইবার স্পেসটা এত বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি আমাদের একজন এনসিপির ঢাকা মহানগরের ধানমন্ডি থানার একজন নারী কর্মী, তিনি আত্মহত্যা করেছিলেন ইলেকশনের আগে, যে তাকে রুমি নাম, তাকে এমন ভাবে সাইবার বুলিং করা হয়েছিল ধানমন্ডি 32 নম্বর একটা ঘটনা নিয়ে, যে আরো হয়তো তার জীবনে অনেক ঘটনা থাকতে পারে, কিন্তু এই ঘটনা তাকে এত বেশি প্রভাব বিস্তার করেছিল যে তাকে সুইসাইড করতে হয়েছিল। ফলে সারা দেশে, ঢাকা শহরেই আমরা এই চাপ বা আমাদের বোনেরা এইটা ফেস করেছে। ঢাকার বাইরের অবস্থা কিন্তু আরো খারাপ ছিল। ফলে সেই জায়গায় তবে আমরা মনে করি যে, এবং আমরা দেখেছি যে সারা দেশে নারীরা কিন্তু এখনো আসলে দেশের পরিবর্তন, সংস্কার, নিজেদের অধিকার, তারা সেই সচেতনতা তৈরি হয়েছে ব্যাপকভাবে। এবং এবারে নির্বাচনেও আমরা মনে করি যে বিশেষত আমাদের আমরা যে জোটে ছিলাম 11 দলের পক্ষে কিন্তু আমাদের নারীরা ব্যাপকভাবে কাজ করেছে। সারা দেশের নির্বাচনে নারীরাই মানে নির্বাচনের পরিস্থিতি অনেকখানি পাল্টে দিয়েছে। এটা আমরা অনেক বেশি এটা দ্বারা উপকৃত হয়েছি। আন্তর্জাতিক এই যে নারী দিবস, এবং নারী দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি, সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে বা সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। জাতীয় নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে, কিন্তু তারা হয়তো নারীদের বিষয়টা নিয়ে কাজ করবে, তাদের মতো স্বাধীনভাবে তারা কাজ করবে। জাতীয় নারী শক্তি নারীদের
যে বৈষম্যহীন আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নটাই ছিল কিন্তু মর্যাদার প্রশ্ন। কারণ এখানে যে রুসাদ বললেন যে নারীদের কোটা ছিল, কিন্তু সেটা সত্ত্বেও নারীরা রাজপথে বা এই দাবিতে কোটা সংস্কার দাবিতে নেমেছে কেন? কারণ তারা মনে করেছে যে তাদের মেধা, যোগ্যতা এবং সমান নাগরিকত্বের বিষয়টাকে তারা প্রাধান্য রেখে তারা এই আন্দোলনে সমর্থন দিয়েছে এবং নেমে এসেছে। ফলে প্রধান প্রশ্নটা ছিল মর্যাদার জায়গা থেকে যদি সমাজের বৈষম্য থাকে, সে মর্যাদার জায়গাটা নিশ্চিত হয় না। মর্যাদা এবং একটা এই যে বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের এই জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমাদের প্রথম দিকে চিন্তা ছিল হয়তো আমরা আলাদা করে নারী সংগঠন যেটা সব দলে আছে সেইভাবে আমরা আগাবো কিনা, বা আমরা সেরকম চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যে মূল দল সেখান থেকেই এই বিষয়টাকে অ্যাড্রেস করব। কিন্তু আমাদের 1 বছর অভিজ্ঞতায় মনে হলো যে আমাদের আলাদা একটা ধারা রাখা দরকার, নারীদের, শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে। কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটা নিশ্চিত করা যায় না, বা দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে, সেই নারীদের কমফোর্টের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে, রাজনৈতিক ভাবে এবং বাহ্যিক ভাবেও এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠন এটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে, পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে নারী শক্তির আমাদের এই চিন্তাটা, এবং আমাদের লক্ষ্য থাকবে যে, বা আমাদের নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে বিশেষত যে চলমান বর্তমান এখন যে সহিংসতা গুলো চলছে, এই সহিংসতার একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আরেকটা অংশ আমাদের সামাজিক ভাবে এই সহিংসতা গুলো সবসময় চলে। রাজনৈতিক যে কোনো নির্বাচনের পরে এই জিনিসগুলো বেড়ে যায়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো দৃঢ়ভাবে, কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকেই সমাজে এই জিনিসগুলো বাড়তে থাকে। আমরা হাতিয়ার ঘটনা দেখেছি, আরো বিভিন্ন জায়গায় দেখেছি, এবং যে কোনো পাওয়ার শিফটিং এর সাথে সাথেই নারীদের প্রতি সহিংসতাটা হঠাৎ করে সমাজে বেড়ে যায়। এইটা নিজের দলকেও নিয়ন্ত্রণ করতে হবে, এবং দল মত যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। সরকারের প্রতি সেই আহ্বান আমাদের থাকবে। এছাড়া নির্বাচনের আগে আমরা অনেক কমিটমেন্ট করেছি। এখানে জুলাই সড়কের কথা হলো, আবার নির্বাচনের আগে আমরা ইস্তিহার আমরা দিয়েছি, প্রত্যেকটা দল দিয়েছি। আমরা যারা নির্বাচিত হয়েছে তাদের একটা দায়িত্ব সরকার দলের, এবং যারা আমরা বিরোধী দলের ভূমিকা আছে আমাদের দায়িত্ব সেই নির্বাচনী সবাই নারীদের নিয়ে কথা বলেছে, অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কথা বলেছে। সেই ইস্তিহার গুলো যাতে সবাই পূরণ করে, বিশেষত সরকার দল তারা যাতে সেই ইস্তিহার পূরণ করে আমাদের কর্মজীবী নারী, শ্রমজীবী নারী এবং গৃহিণী নারী যারা সবার জন্য যে আমাদের প্রস্তাবনাগুলো ছিল সেটা যাতে আমরা নিশ্চিত করি, এবং নারীদের